একটু বলতে চাই, তারপর তোমার কাছে আসতে চাই। প্রিয় দর্শক, আমাদের এবারের যে সেগমেন্ট এই অনুষ্ঠানের, সেই সেগমেন্টের নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। আমি এখন কিছু প্রশ্ন করব যেগুলো একটু দুঃখ টুক্ষ লাগতে পারে তোমার, কিন্তু দুঃখ পাওয়া যাবে না। না, আমি তো প্রথমেই তোমার প্রথম এপিসোডে বলে দিয়েছি যে আমি দুঃখ পাই না। ঠিক আছে, তাহলে তো খুব ভালো কথা। আচ্ছা, অপু বিশ্বাস এখন এত বছর কাটিয়ে অপু বিশ্বাস আজকে এমন একটা পর্যায়ে এসছে, যেই পর্যায়ে অপু বিশ্বাসকে আমরা, যেটা আমি বিভিন্ন স্টেজেও কিন্তু আমরা কাজ করেছি, আমি কিন্তু ওই নামেই ডাকি যে এখন মঞ্চে আসবেন আমাদের সবার প্রিয় দ্য ওয়ান অ্যান্ড দ্য অনলি দ্য ঢালিউড কুইন অপু বিশ্বাস। তো ঢালিউড কুইন অপু বিশ্বাসকে আজকাল বলা হয় ফিতা কাটা নায়িকা, অনেকের কাছ থেকে আমি এটা শুনেছি। তো ফিতা কাটা নায়িকা এটা কেন বলে, বা এটার ক্ল্যারিফিকেশন তোমার কাছে কি? প্রথমেই বলবো এটা ঈর্ষান্বিত একটা কথা, কারণ প্রত্যেকটা অনুষ্ঠানের প্রেজেন্টেশন শুধু আমি করি না, কারিনা কাপুর খানও যান, প্রত্যেকটা আর্টিস্টে যায়। এটা হচ্ছে অপু বিশ্বাসের সাকসেসের জায়গাটাকে না নেওয়ার কারণে একটা উপাধি দেয়া। দ্যাটস ইট। মানে আমি পেলাম না বা পাচ্ছি না, আমাকে তো কেউ ডাকছে না। আঙ্গুর ফল টক খেতে পারেনি, কিন্তু আঙ্গুর ফল টক, কিন্তু আদৌ টক নয়। ও তো এই দোকান ওপেন করছে, এই করছে, টাকা কামাচ্ছে, এই করছে, আমার কি হচ্ছে? আমার কথা দাদা, যদি তোমার কোনো পার্সোনালিটি মনে না হয়, সেই মানুষকে তো নিশ্চয়ই তুমি তোমার বিজনেসে আনবে না, বা তোমার এত বড় একটা প্রতিষ্ঠানে এত অর্গানাইজ করে তো তুমি ওপেন করবে না। ওপেন তো তাকে দিয়ে আমি নিজেও আমরা একসাথে বেশ কিছু অনুষ্ঠানে আমরা প্রেজেন্ট হয়েছি। তো আমি ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট একজন পার্সন বিধায় আমাকে নিয়ে যাওয়া হয়। আর যে মানুষগুলো এগুলো বলেন, আসলে আমি তাদেরকে ওইভাবে চিনিও না, জানিও না। এটা একটা রিউমারও হতে পারে সামটাইম, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনো কিছু হতে পারে। তোমার মুখ লাগিয়ে আমার ফেস দিয়ে দিচ্ছে, আমার ফেস লাগিয়ে তোমাকে দিয়ে দিচ্ছে, এটা সত্যতা কতটুকু? তো ওই জায়গা থেকে মনে হয় যে যদি কেউ প্রমিনেন্ট ফেস বলে থাকে তাহলে এটা তাদের জেলাসি, আর যদি কোনো প্রমিনেন্ট ফেস না বলে থাকে তাহলে এটা জাস্ট রিউমার। তো সুতরাং আমরা মানে এটা ধরে নিতে পারি এভাবে যে এটাও সাফল্যেরই একটা অংশ, যে কারণে ওই সফলতাটা হয়তো তার জীবনে আসেনি বা আসছে না, সে চাইছে, তারা চাইছে কথা বলা আর কি, সেই জায়গার থেকে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ার গল্প যখন আসলো, কিছুদিনের মধ্যে একটা গল্প আমি পাচ্ছি আকাশে বাতাসে, সোশ্যাল মিডিয়ার আকাশে বাতাসে। সেটা হচ্ছে যে তুমি টিম বলবো না, একটা গ্রুপও বলবো না, বাট একটা সুনির্দিষ্ট কিছু মানুষের সাথে এই কাজগুলো, বেশ কিছু কাজ হচ্ছিল তোমার বা হয়েছে জীবনে, যেখানে শোরুম ওপেনিং থেকে শুরু করে, মডেলিং থেকে শুরু করে, গহনা থেকে শুরু করে, যেগুলো তোরা কি জানি পড়িস ভাই, হ্যাঁ, তো ওগুলার সাথে জড়িত ছিল একটা টিমই বলতে পারি। তো হঠাৎ করে দেখলাম যে ওই টিমে আরেকজনের বা আরও কয়েকজন হয়তো বা চেঞ্জ হয়েছে বা কিছু, কিন্তু সেখানে যার এত বন্দনা হতো, যাকে নিয়ে এত বন্দনা হতো, বন্দনা বলতে আরতি হতো, বন্দনা হতো, অপু বিশ্বাস দিদি আমার, হ্যাঁ, তো সেই দিদিকে আজকাল গালিগালাজ করছে। তো এই জায়গাটা এটা দেখো দাদা, মানে তুমি যে প্রশ্নগুলো করবে না কেন, আমরা প্রথম এপিসোডে কথাগুলো বলে এসেছি যে গোল দিতে গেলে তো মাঠে দুই সাইডে দুটো থাকে। এখন এই গোলে আমি দিতে পারলাম না, বাট মানে ফুটবল খেলার তো একটা সিস্টেম থাকে যে তুমি যদি দেবাশিস বিশ্বাসের একটা টিম হও আর অপু বিশ্বাসের টিম হয়ে থাকো, সো তোমাকে কিন্তু অপু বিশ্বাস টিমেই গোলটা দিতে হবে, তাহলেই তুমি এক গোল দিলা। এখন তুমি বল ধরে নিয়ে গিয়ে তোমার নিজের গোলে দিয়ে দিলা, তাহলে তার গোল হইলো না। কিন্তু হ্যাঁ, তোমার মাধ্যমে কিন্তু তাদের উত্থান বেশ কিছু জায়গায় হয়েছে। এই যেটা হয়েছে কি না, আলটিমেটলি ওনারা নিজেদের যে পরিচয়টা দিয়েছে সেটা হচ্ছে কি, ওটাকে কি যেন বলে, স্বার্থপর নাকি যেন বলে, অকৃতজ্ঞ, স্বার্থপর, তো সেলফিশনেস। তো তারা তাদের পরিচয়টা দিয়ে দিয়েছে। আর আমার পয়েন্ট অফ ভিউ যদি বলতে পারো, আমার কোনো সে নেই, কারণ মানুষ আমাকে দিয়ে উঠবেই, এই জন্যই আমি অপু বিশ্বাস। আজকে নায়ক শাকিব খানকে দিয়ে অপু বিশ্বাসের নাম ছড়িয়েছে, তো নায়ক শাকিব খান কি সেটা বলবে? বা নায়ক শাকিব খানকে দিয়ে প্রিয়তমার যে চিত্রনায়িকাটা সে প্রেজেন্ট হয়েছে, তো শাকিব খানকে বলবে এই আমাকে দিয়ে কেন হলা? এগুলোতে আমার কোনো প্রবলেম নাই। আমাকে দিয়ে একের অধিক মানুষ উঠতেই পারে এবং উঠছে, সেটা সকলেই জানে। তো অকৃতজ্ঞবান তারাই হয়ে গেছেন, আমার কোনো কিছু না। তবে হ্যাঁ, যেটা আমার কাছে মনে হয় যে সামটাইম মনে হয় যে তাদের কাজগুলোর মধ্যে আমি বেশি ইনভলভ হয়ে যাচ্ছি, এবং কাজের যে কি বলে একটা সুন্দর কাজের যে প্রেজেন্টেশন, সেটা মনে হয় ডে বাই ডে কমে যাচ্ছিল। তো কেরিয়ারটা যেহেতু আমার, ডিসিশনটাও আমারই হওয়া উচিত। তো আমার সামটাইম মনে হয়েছে যে আমার একটা খুব পশ কাজের জায়গাটা নিজেকে
এক্সপোজ করা দরকার। আমি নিজেও চেয়েছি যে আমার আসলে কাজের চেঞ্জেস দরকার। হ্যাঁ, চেঞ্জ এই কারণে দরকার। আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, যে যেটা হয়তো তোমার সাথে মানাচ্ছিল না, এটা হয়তো একটু দেরিতে হলো তোমার বোধগম্য, আমার বোধগম্যটা হয়েছে। সো আমি থ্যাঙ্কফুল জানাই যে নিজেরা তাদের কারণে অকৃতজ্ঞবান পাবলিকের কাছে হয়েছে, আর ফলশ্রুতিভাবে অপু বিশ্বাস একটা গুড প্রেজেন্টেশন কাজে নিজেকে যুক্ত করতে পেরেছে। বেঁচে গেছো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে দেশের বাইরেও, বিশেষ করে একটু আমি যদি পার্শ্ববর্তী দেশের গল্প বলি, একটু বসিরহাট, আগরতলা ওই অ্যাঙ্গেলে, যে ওদের ওখানে ওগুলোকে বলা হয় মাচা, মানে মঞ্চ, সেখানেও কিন্তু তোমার একটা ডিমান্ড আছে, অনেক শো করেছো ওইখানে। তো ওইখানে অনেক সময় অনেকগুলো ভিডিও ক্লিপ এসছে যেখানে হয়তো এমন অ্যাঙ্গেলে অপু বিশ্বাসের শর্টসগুলো নেওয়া হয়েছে যাতে অপু বিশ্বাসকে দেখতে অড লাগে, এবং ওই জিনিসগুলো কিন্তু মানুষ ছড়িয়েছেও। এক্স্যাক্টলি। আমি কি ভুল বললাম? না না না, একদম পারফেক্ট। কারণ তুমি সোশ্যাল মিডিয়ার মানুষ, তুমিও জানো, সবাই জানে, এবং এই দর্শক যারা এই মানে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তারাও এই বিষয়গুলোর সাথে রিলেট করা। সো আমার ওভারঅল মিলে একটা কথাই বলবো দাদা, অনেকে বলেছিল এটা নায়িকা এরকম কেন, এই যে বিষয়গুলো এসেছিল কিন্তু। এক্স্যাক্টলি। আমি পরিশেষে একটি কথা স্পষ্ট বলতে চাই দাদা, আমার ক্যারিয়ার আমাকেই তৈরি করতে হবে, যেটা আমি আজও অবধি রান করছি। যখন আমার যেটা মনে হবে যে এটা আমার জন্য প্রযোজ্য নয়, সেখান থেকে আমি নিজেকে পিছিয়ে আসবো। সো আমি সেটাই করেছি। যেমন আবারও বেলা শেষে একটি উদাহরণ সারা জীবনই আসবে আমার মনে হয়, আমার লাইফ থেকে শুরু করে এবং কাজের জায়গা পর্যন্ত। শাকিব খান আগে বাংলা সিনেমায় অনেক কাজ করতেন, এখন কিন্তু সে বাইরের টিম নিয়ে কাজ করে। এটা নিয়ে অনেকেই অনেক কথা ছড়িয়েছেন। তো বেলা শেষে রেজাল্ট যখন তোমরা দেখতে পেরেছো, তখনই কিন্তু তোমরা বলেছো যে না, ওয়াজ একমাত্র 1 থেকে 100 অব্দি হিরো বলতে গেলে শাকিব খানের নামটাই আসে। তো সে তার বেটারমেন্টটা জানে যে কোথায় আমাকে কোথায় ইনভলভ হতে হবে, কখন কোন সময়। তা আমি তার ব্যতিক্রম নই। দ্যাটস ইট। অপু, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য। এবং অনুষ্ঠানটার প্রায় শেষ প্রান্ত, এখন আমাদের থার্ড সেগমেন্ট, এবং থার্ড সেগমেন্টটা কি সেটা তোমাকে পরে বোঝাচ্ছি, আগে একটু দর্শকদেরকে বলে আসি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় এবং সর্বশেষ সেগমেন্টে এখন আমরা যাব, যেই সেগমেন্টটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। ওখানে বলেছি, তুমিও শুনেছো, ঘটনাটা হচ্ছে আমাকে মনে হচ্ছে যে আমি কোনো কাঠগড়ায় উঠে গেছি। যাহা বলিব সত্য বলিব, সত্য বিনে মিথ্যা বলিব না, ব্যাপারটা এরকমই। এখন এটা তোমাকে প্রতিজ্ঞাও করতে হবে। আমি তো বলেছি, তুমিও বলো, তাহলে আমি বুঝবো যে তুমি সত্য কথা বলবো। না, আমি অলওয়েজ সত্যি কথা বলি। না, বলতে হবে। আচ্ছা, যাহা বলিব সত্য বলিব। ঠিক আছে, ডান। আচ্ছা, ছোট ছোট করে প্রশ্ন, ছোট ছোট করে উত্তর যদি বড় দিতে ইচ্ছা করে দিতে পারো, কোনো সমস্যা নেই। কথায় কথায় চলে এসছে অনেকবার একজনের নাম, পুরো ইন্টারভিউ জুড়ে, এবং তোমার জীবন জুড়েই তার নাম আছে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার, বা আরো যদি বড় কিছু বলা হয়, শাকিব খান নামে বলো। হ্যাঁ, তো খান সাহেবকে এখনো ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। কি হিসেবে? হিসাবটা কি না, আমার সবকিছু মিলেই তো। একজন অপু বিশ্বাস হওয়ার পেছনে মানুষটা, একজন মাতৃত্বের স্বাদেই মানুষটা, আমার গার্জিয়ান, আমার সন্তানের বাবা, সব ফেলে দাও, সব হারিয়ে গেল জীবন থেকে। নতুন অপু বিশ্বাস, নতুন শাকিব খান, হ্যাঁ, এগুলো হয়নি। আচ্ছা, তাহলে এখনো কি, যদি একজন এখনো ইয়াং, মানে আরো পিছনের দিকে যাচ্ছি, যখন আরো ছোট ছিলে, আরো একবার কি বলি, একজন সুপারস্টার শাকিব খানকে আমি ভালোবাসিনি। আমি যখন ভালোবেসেছি তখন উনি শুধু শাকিব খান ছিলেন। কেন ভালোবেসেছিলেন? কেন ভালোবাসলাম? কেন